আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে ৪৯তম যে স্পেশাল শিক্ষা ক্যাডারের যে একটা বিসিএস, সেই বিসিএসের সার্কুলার ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং এই বিসিএসটি হচ্ছে শুধুমাত্র শিক্ষা ক্যাডারদের, যাদের অনার্স এবং মাস্টার্স যে সাবজেক্টে পড়েছেন এবং সেই সাবজেক্টে যদি সাধারণত কলেজে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এবং মাউসির অধীনে যে কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোতে যদি আপনার পঠিত বিষয়ে কোনো সাবজেক্ট থাকে, যে সাবজেক্টে শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করা হয়, তাহলে আপনি এই বিশেষ বিসিএসে আবেদন করতে পারবেন। উদাহরণ যেমন বাংলা, ইংরেজি, কম্পিউটার, বিশেষ করে কম্পিউটার যারা আইসিটি আর কি, এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ম্যাথ। এছাড়াও রয়েছে আর্টসের অনেকগুলো সাবজেক্ট রয়েছে, বিশেষ করে যারা মানবিক ছাত্র, যেমন হচ্ছে সমাজ বিজ্ঞান, এছাড়া রয়েছে দর্শন, এছাড়াও রয়েছে দর্শন, এছাড়া আরও অনেক সাবজেক্ট রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে। তো আপনারা হচ্ছে এই বিশেষ আবেদন করতে পারবেন এবং সেই আপনাদের এই বিশেষটাকে কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন সেই বিষয় নিয়ে আমরা আসলে আজকে হাজির হয়েছি। তো আমার কথা কি আসলে ঠিকভাবে শোনা যায় কিনা আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। একই সাথে হচ্ছে গিয়ে কোনো নয়েজ আসতেছে কিনা সেটা আপনারা দেখতে পারেন। আপনি একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আসলে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা, যারা আমার ভিডিওটি দেখতেছেন। কেমন? এবং আপনারা এই ভিডিওটি আসলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনার অন্যান্য যারা বন্ধুরা রয়েছে, যারা আপনার পরিচিত শুভাকাঙ্ক্ষী, যারা বিশেষ দিতে চাচ্ছে, আপনারা কিন্তু চাইলেই তাদের মাঝেও আমাদের এই ক্লাসটি ছড়িয়ে দিতে পারেন। ঠিক আছে? এরপর দেখুন, আমি আমার পরিচয় দিই। আমি হচ্ছি মেহেদি হাসান, ৪৩তম বিসিএস শিক্ষা ক্যাডার। আমি আসলে আপনাদের এই আজকে যে বিসিএসের যে সিলেবাসটি রয়েছে, এই সিলেবাসটা নিয়ে বিশ্লেষণমূলক কিছু কথা বলবো, সিলেবাস বিশ্লেষণও করব, বিশেষ করে যে 100 মার্কস রয়েছে। এছাড়া আরও যারা, আমার সাবজেক্ট হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের যেসব শিক্ষার্থীবৃন্দ রয়েছেন, তারা কিন্তু চাইলেই, উদ্ভিদ বিজ্ঞানের যারা শিক্ষার্থী রয়েছেন, তারা চাইলে আমার এই ভিডিওর সাথে যুক্ত হতে পারেন। ভিডিওর সাথে যুক্ত হলে আশা করি আমার মাধ্যমে, যেহেতু আমি যে কলেজে শিক্ষকতা করাই, সেই কলেজে হচ্ছে আমার যে সাবজেক্ট উদ্ভিদ বিজ্ঞান, বোটানি, এই সাবজেক্টের ইন্টারমিডিয়েটও রয়েছে, মানে এইচএসসি, এবং একই সাথে স্নাতক রয়েছে, আমার অনার্স স্টুডেন্টও রয়েছে, এবং তাদেরকেও আমি নিয়মিত পাঠদান করি, ইন্টারমিডিয়েটদের নিয়মিত পাঠদান করি। তার মানে সিলেবাস সম্পর্কে আমার সম্যক ধারণা রয়েছে, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। দেখুন, আপনারা যদি এই বিসিএসে অংশগ্রহণ করেন, তাহলে আমি যে বিষয়টি বলবো যে প্রিলিমিনারির প্রতিটি নম্বরই কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা অন্য যত বিসিএস দিয়েছি, আর শিক্ষা বিসিএস সাধারণত এর আগে একবার হয়েছিল, অনেক আগে, আর শিক্ষায় সাধারণত বিশেষ বিসিএস হয়নি। পিএসসি যেহেতু সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা বিশেষ বিসিএস করবে, সেহেতু হচ্ছে গিয়ে আমাদের আসলে এই পিএসসির এই বিশেষ সম্পর্কে ধারণা খুবই কম। কারণ অতীতে যেহেতু এগুলো খুব বেশি একটি নয়, যেমন ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু বিশেষ হয়, এই জন্য ডাক্তারদের জন্য আসলে আলাদাভাবে সিলেবাস বিশ্লেষণ করে বই, গাইড এগুলো বের করা সম্ভব। যেহেতু শিক্ষকদের বিশেষ হয়নি বললেই চলে, সেহেতু বাজারে আপনি প্রচলিত কোনো বই পাবেন না। হ্যাঁ, শিওর, আপনি বাজারে কোনো প্রচলিত বই পাবেন না। শুধুমাত্র প্রিলিমিনারি কেন, আপনি রিটার্নের বিষয়ে কোনো বিষয়ভিত্তিক বই পাবেন না। আপনাকে বিভিন্ন সোর্স থেকে নোট করতে হবে। আমার কাছে নোট করাও আছে, বিশেষ করে আমার যে সাবজেক্ট উদ্ভিদ বিজ্ঞানে, সেটা অবশ্যই লিখিত। প্রিলির জন্য সেটা খুব বেশি একটি সুখকর হবে না এবং খুবই বেশি একটি লাভজনক হবে না। তবে আমার কাছে যেহেতু অনেক বই আছে, আপনারা যদি আমার ভিডিও থাকেন, আমাদের পেজের সাথে যুক্ত থাকেন, আশা করি উপকৃত হবেন। এরপর দেখুন, যারা আমাদের সাথে আরও যারা প্যানেল রয়েছেন, অনেকেই আছেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে, তারাও আপনাদের যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রী, বিশেষ করে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন এবং চাকরি প্রত্যাশী, তারাও কিন্তু আসলে এখান থেকে লাভবান হবেন।
আমরা আসলে এখন সিলেবাস বিশ্লেষণের দিকে যাব। আশা করি আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখবেন। দেখুন, এই ক্ষেত্রে আমরা সিলেবাস বিশ্লেষণের ক্ষেত্রে দেখুন আমাদের আবশ্যিক যে বিষয়টি, মানে আমাদের এই প্রিলিমিনারিটা যেহেতু 200 মার্কসের হবে, এই 200 মার্কসের ভিতরে 100 মার্কস হচ্ছে গিয়ে সবার জন্য একই ধরনের প্রশ্ন থাকবে, এবং যেটা আবশ্যিক যে বিষয়গুলো আছে সেই আবশ্যিক বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি। এখানে 100 মার্কসের। অন্যান্য বিসিএসের থেকে এই সিলেবাসটি মোটামুটি অর্ধেক, ঠিক আছে, অর্ধেক বা একটু কম বেশি হতে পারে। তো সেক্ষেত্রে দেখুন আপনি এই বাংলাতে কিন্তু 20 মার্কস, এবং হচ্ছে গিয়ে ইংরেজিতেও 20 মার্কস, বাংলাদেশ বিষয়গুলি তো আপনার 20 মার্কস, ঠিক আছে। তারপর হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি তো 20 মার্কস, এই হচ্ছে কত 80। মানসিক দক্ষতায় 10, গাণিতিক যুক্তিতে হচ্ছে 10, এই হচ্ছে 100, ঠিক আছে। এরপর দেখুন যে সাবজেক্টগুলো রয়েছে, কারা কারা এই বিশেষটি দিতে পারবে। বাংলা, ইংরেজি, সংস্কৃত, মনোবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী শিক্ষা, দর্শন, শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই তথ্য যোগাযোগ প্রযুক্তির যা আছেন মোটামুটি আমি যতটুকু জানি 11টি সাবজেক্টে যারা পড়াশোনা করেছেন বিভিন্ন বিষয়, তারা পরীক্ষা দিতে পারবেন। যেমন হচ্ছে ত্রিপলি, অ্যাপ্লাইড ফিজিক্স, তারপর টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এরকম 11টি সাবজেক্ট হচ্ছে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আপনি আবেদন করতে পারবেন। ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, হোম ইকোনমিক্স, তারপর হচ্ছে পদার্থবিদ্যা, রসায়ন, ফলিত রসায়ন, গণিত, ফলিত গণিত। এরা মূলত রসায়ন, ফলিত রসায়ন যারা আছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এরা মূলত এই রসায়ন সাবজেক্টটিতে কী করতে পারবে, আবেদন করতে পারবে। গণিত, ফলিত গণিত, ভূতত্ত্ব, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, প্রাণ রসায়ন, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা, কৃষি, তারপর হচ্ছে সমুদ্রবিদ্যা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং পরিসংখ্যান। দেখুন এই বিষয়ে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট, বিশেষ করে যারা অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স দরকার হয় না, তারা কিন্তু আপনারা এই শিক্ষা ক্যাডারে যে বিশেষ হচ্ছে সেটাতে আবেদন করতে পারবেন। এরপর দেখুন আমরা একটু সিলেবাসের পূর্ণাঙ্গ ধারণা দিই। অনেকেই আসলে সিলেবাসটা দেখেছেন কিন্তু আসলে পূর্ণাঙ্গ ধারণা নেই। দেখুন প্রথমে হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ, ঠিক আছে। এই প্রয়োগ অপপ্রয়োগের ক্ষেত্রে সাধারণত অনেক কিছু বিষয় রয়েছে। এখানে বানানো আসে, বাক্যের শুদ্ধি আসে, এছাড়া আসে আপনি কিভাবে লিঙ্গান্তর সঠিকভাবে করেছেন কিনা বাক্যের ভিতরে, বচনের সঠিক ব্যবহার হয়েছে কিনা, এই বিষয় হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ। বানান ও বাক্য শুদ্ধি, হ্যাঁ বানান দিবে আপনাকে। এখানে শুধু যে বানানটা দেওয়া হয় সেটা হচ্ছে সাধারণত দেওয়া থাকে অপশন, একটা প্রশ্ন থাকে এরকমের, কোনটি শুদ্ধ বা কোনটি ভুল, 3টে অপশনের ভিতরে আপনাকে এই শুদ্ধ বা কোনটি ভুল এগুলোকে আপনাকে কি করতে হবে, আপনাকে বিচার বিশ্লেষণ করে আনসার করতে হবে। বাক্য শুদ্ধির ক্ষেত্রেও এরকম যে বাক্য দেওয়া থাকবে, আমরা সাধারণত বাক্যে কথা বলি মানে ব্যবহার করি, দুঃখিত, আমরা যে বাক্যগুলো ব্যবহার করি সেই বাক্যতে সাধারণত বিভিন্ন ধরনের বহুচন্ডিল দোষ থাকে, এছাড়া বচনগত ত্রুটি থাকে, বিভিন্ন ধরনের ত্রুটি থাকে, ঠিক আছে। সেই আবার বানানের ভুলও থাকতে পারে, সেইগুলো দেওয়া হয়। পরিভাষা তো আপনারা জানেন, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্যর পর হচ্ছে প্রত্যয়, সন্ধি ও সমাস। দেখুন এখানে মার্কস হচ্ছে 15। সিলেবাসটা ছোট মনে হয় কিন্তু সিলেবাসটা বেশ ভালোই বড়। এখানে 15 মার্কস থাকবে। সাহিত্য হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক যুগ, এতে মাত্র 5 থাকবে। এবং আপনাদেরকে একটি বিষয় আমি অবহিত করি, এই যে প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক যুগ, এখান থেকেই সাধারণ বিসিএসে সাধারণত 20 নম্বরের প্রশ্ন হয়ে থাকে, সেখানে মাত্র 5। তবে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আসলে এই বিসিএসগুলোতে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোকে আমাদের বুঝতে হবে, বুঝতে পারছেন। যেমন পিএসসির শুধুমাত্র যে 12 জন, দেখুন পিএসসি যে শুধুমাত্র 12 জন যে সাহিত্যিক রয়েছে
সেই সাহিত্যিকের নাম পড়লেই হবে না। বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু সাহিত্যিকদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে এর ভিতরে একজন আছে ধরেন ফটুক আহমেদ, ইসমাইল হোসেন সিরাজি, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে হ্যাঁ, কাজী নজরুল ইসলাম, আহসান হাবিব, এটা খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চপাণ্ডব তো পড়তেই হবে। আধুনিক যুগ থেকে সাধারণত প্রশ্ন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 5-এর ভিতরে সাধারণত 2 থেকে 3 মার্কস আধুনিক যুগ থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাচীন মধ্যযুগ থেকে 1-2 হবে, 2টোর বেশি মনে হয় না হবে, তবে আধুনিক যুগ থেকে হবে। প্রাচীন যুগ থেকে এবং প্রাচীন যুগ ও মধ্যযুগ এক্ষেত্রে খুব বেশি ডিপে পড়ার দরকার নেই। আমি বিশ্বাস করি প্রাচীন এবং মধ্যযুগে এখান থেকে বিগত সালের যে বিসিএস যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো যদি বিশ্লেষণ করে, শুধুমাত্র অপশনগুলো না, এই বিগত সালের যে বিসিএস এর প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ যদি আমরা পড়ি, তাহলে প্রাচীন এবং মধ্যযুগের যে প্রশ্ন হবে আমার বিশ্বাস যে আমরা এটার অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। এরপর দেখুন, এবার আসি আমরা ইংলিশ। দেখুন, আমি কালকেও একটা ভিডিওতে বলেছি যে ইংলিশেও হচ্ছে 15 মার্কস হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ থেকে আসবে, যেটাকে আমরা গ্রামার বলি, এবং আর যে 5 মার্কস, সেই 5 মার্কস হচ্ছে আসবে আপনার বিভিন্ন যে কবি সাহিত্যিক রয়েছে সেই কবি সাহিত্যিক থেকে। তবে কবি সাহিত্যিক আমি বিশ্বাস করি যে এই ইংরেজি যে আপনার লিটারেচার যে সাহিত্য পাঠ, বিগত সালের প্রশ্ন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এছাড়া হাতে গোনা 15 জন, এবং ইংলিশ সাহিত্যিকদের সাধারণত খুব বেশি ডিপ পড়তে হয় না। হাতের গোনা 15 জন সাহিত্যিকদের যদি আমরা সাহিত্যকর্ম পড়ি, একই সাথে হচ্ছে শেক্সপিয়ার বা মানে আর রোমান্টিক পিরিয়ডের যে যারা আছেন কবি সাহিত্যিক রয়েছেন, শেক্সপিয়ার, জন মিল্টন, এদের হচ্ছে গিয়ে আমরা যে তাদের যে কোটেশন আছে সেই কোটেশনগুলো যদি পড়ি, সেখান থেকে আমরা আশা করি, বিশ্বাস করি যে কমন আসবে। কারণ এই বিসিএসে ডিপ প্রশ্ন করলেও আপনার জন্য কঠিন হবে, সকলের জন্যই কঠিন হবে, আবার সহজ করে সকলের জন্যই সহজ হবে। তো আশা করি মোটামুটি ধরনের রেঞ্জের আমার কেন যেন বিশ্বাস যে মোটামুটি রেঞ্জের একটা প্রশ্ন হবে। সেক্ষেত্রে হচ্ছে বিগত সালের প্রশ্ন কোনোভাবেই বিসিএসের এবং অন্য অন্য চাকরির লাস্ট 3-4 বছর যে প্রশ্ন হচ্ছে এই ইন্টারিম আসার পর যে প্রশ্ন হচ্ছে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন মন্ত্রণালয়ের, এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে পড়তে হবে এবং কোনোভাবেই সেটা মিস করা যাবে না। দেখুন এক্ষেত্রে কি হচ্ছে, পার্টস অফ স্পিচ 15 মার্কসের, মানে ইংলিশের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেখানে আমাদের 15 মার্কসের ল্যাঙ্গুয়েজের থেকে প্রশ্ন এসে থাকে। পার্টস অফ স্পিচ থেকে 2-3 থাকবেই, বা 3-4 থাকে, কোনো কোনো বিশেষ বেশিও থাকে। সেক্ষেত্রে দেখুন আপনার জেন্ডার এবং নাম্বার এখান থেকে সবসময় প্রশ্ন হয়। ভার্ব থেকে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব থেকে প্রশ্ন হয়। আর দ্য নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে দেখুন পার্টিসিপেল ইনফিনিটিভ জিরান্ড, আপনি নিশ্চিত থাকেন এখান থেকে একটা না একটা প্রশ্ন আসবেই। এবং আমার যে ফেসবুক যে পেজ আছে, এই পেজে কিন্তু আসলে এই পার্টিসিপেল ইনফিনিটিভ জিরান্ডের খুব সুন্দর সুন্দর ক্লাস দেওয়া আছে। লিঙ্কিং ভার্ব, ফ্রেজাল ভার্ব এগুলো থাকবে। মডালস থেকে প্রশ্ন করে কিন্তু খুব বেশি একটি করে না। তবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ডেফিনেটলি, বিশেষ করে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। নাউন আমি মনে করি যে এই জেন্ডার নাম্বারের পরে তা এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, এটা তো আছেই। এরপর হচ্ছে পার্টিসিপেল, আর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনফিনিটিভস, জিরান, এটা দ্য নন ফাইনাইট ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্কিং ভার্বটা খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন, দু একটা ক্লাস যদি দেখেন খুবই বুঝতে পারবেন। কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এটা কেন আমি বলছি, এবং প্রিপোজিশনও ক্ষেত্রে সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কেন, আমরা যদি ক্লাস করি তাহলে দেখব যে সেম ওয়ার্ড ইউজ অ্যাজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, হ্যাঁ, সেম ওয়ার্ড ইউজ অ্যাজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। সেক্ষেত্রে কিন্তু দেখুন সেম ওয়ার্ড ইউজ অ্যাজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভটা দেখুন, আর এই যে এই অ্যাডভার্ব, ঠিক আছে, আর এই প্রিপোজিশন, এটা নিয়ে আমরা একটু তালগোল পাকিয়ে ফেলবো। যে দেখতে মনে হবে আপনার প্রিপোজিশন, কিন্তু সেটা হবে অ্যাডভার্ব। দেখতে মনে হবে অ্যাডজেক্টিভ, সেটা হবে অ্যাডভার্ব। দেখতে মনে হবে অ্যাডভার্ব, সেটা হবে যে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এবং এমন কোনো চাকরির পরীক্ষা নেই যে পরীক্ষা থেকে আপনার প্রশ্ন হয় না, বুঝতে পেরেছেন। এরপর দেখুন
এরপর হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস। দেখুন ইডিয়ম অ্যান্ড ফ্রেসেস ক্ষেত্রে কি হবে, দেখুন সাধারণত পিউসি এখানে একটা গেম খেলে, কিছু ফরেন ফ্রেজ ব্যবহার করে। দেখুন ফরেন যে ফ্রেজ আছে এই ফ্রেসেস ব্যবহার করে। দেখুন সেক্ষেত্রে মাস্টার বই আমরা ফলো করব। মাস্টার বইয়ের মাধ্যমে আমরা আসলে এই ইংলিশটি কমপ্লিট করব। পড়াটা অনেক কঠিন, অনেক বেশি মনে হলেও আসলে আমরা যদি একটু দেখি, সম্যক ধারণা রাখি, তাহলে হচ্ছে খুব বেশি একটা হবে না। আর একটা প্রশ্ন আপনি নিশ্চিত থাকেন, এই যে ক্লোজ আছে আমাদের ক্লসেস, এই যে ক্লসেস থেকে শিওর থাকেন যে ক্লসেস থেকে আপনি 1 থেকে 2 মার্কস আসবে, আপনি নিশ্চিত থাকেন ক্লোজ থেকে 1 থেকে 2 মার্কস থাকবে। কারণ আমার 41, 43, 44, 45, 46 বিসিএস পর্যন্ত আমি যা দেখেছি যে ক্লোজ থেকে প্রশ্ন হয়নি এমন কোনো বিসিএস আমি দেখিনি, এবং এটা ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ। আর একদিন এটা পড়তে মোটামুটি একটা 1.5 ঘন্টার ক্লাসই যথেষ্ট, এটা শেষ করতে 1.5 ঘন্টার একটা ক্লাসই যথেষ্ট। দেখুন এরপর কারেকশন। এই কারেকশনের ক্ষেত্রে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিওর থাকেন, এখান থেকেও মানে সর্বনিম্ন হলো 1 মার্ক আসবে কনফার্ম। সর্বনিম্ন হলো কি থাকবে, 1 মার্ক থাকবে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এখান থেকে সাধারণত প্রশ্ন হয় কিন্তু খুব বেশি একটা না, সম্ভাবনা আছে 1 মার্কস আসার, তবে খুব বেশি একটা না। স্পেশাল বিসিএস তো, দুঃখিত, স্পেশাল বিসিএস এই জন্য হচ্ছে গিয়ে আপনার এখান থেকে সম্ভাবনা আছে। বুঝতে পেরেছেন? কিন্তু এই যে ভয়েস থেকে 1 মার্কস আসবে, ভয়েস থেকে 1 মার্ক আসে। সিলেবাস বিশ্লেষণ না করতে পারলে আপনি কোথা থেকে কি পড়বেন জানেন না। এই যে আপনি কি করবেন, টেন্স ভার্ব তো হচ্ছে গিয়ে ভার্ব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো তখন ভার্বের অনেক বিষয় চলে আসবে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব পড়বো তখন চলে আসবে। তবে এখান থেকে এই নাম্বার যেটা তো আগেই পড়বো, কিন্তু এখানে কারেকশনের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। অন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এর থেকে সব থেকে বেশি গুরুত্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বুঝতে পেরেছেন? দুঃখিত। দেখুন এরপরে ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিটা আসে, কম্পারেটিভ ডিগ্রিটাও আসে। এখান থেকে ডিগ্রি বেশি আসে, সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি। মানে একটা থেকে আরেকটা চেঞ্জ, কীভাবে চেঞ্জ করবেন, বুঝতে পেরেছেন? তবে খুব বেশি একটা আসে না। আর মূল খেলা যেখানে, সেটি হচ্ছে গিয়ে আপনার মিনিংস, বিশেষ করে সিনোনিম, অ্যান্টোনিমস আর স্পেলিং। এখান থেকে মিনিমাম 2 থেকে 3 মার্কস আসবে। এই জন্য মাস্টার বইয়ের অনেক উদাহরণ রয়েছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো পড়তে হবে। মাস্টার বই কেন বলছি, আমার দেখা মাত্র অন্যতম সেরা বই, খুব সুন্দর করে এত পরিমাণ উদাহরণ দেওয়া যে আপনি আর না হোক কনফিডেন্স পাবেন, এবং ওখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি কমন আসে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কম্পোজিশন এটা আমরা প্রথম পড়বো না, কম্পোজিশন পড়বো সবার শেষে যদি সময় থাকে। ঠিক আছে, এখানে স্পেলিং, অ্যান্টোনিমস, সিনোনিমস এগুলো পড়বো। মিনিংস তো আমরা বুঝবোই, যখন সিনোনিম অ্যান্টোনিমস আমরা পারবো তখন মিনিংস আমাদের অটোমেটিকলি আসবে। এটা হচ্ছে এই দুটোর কম্বিনেশন। লিটারেচার। দেখুন লিটারেচারের ক্ষেত্রে কি হয়, ইংলিশ লিটারেচার বিভিন্ন পিরিয়ড রয়েছে। হ্যাঁ, ইংলিশ লিটারেচারের প্রথম আমি একটা বলি, শরীফুল স্যারের একটা বই আছে কনফিডেন্সের, এই হ্যান্ডবুক ফর ইংলিশ লিটারেচার। দেখুন
আপনারা আবার অনেকে ভাববেন আমি মনে হয় বইয়ের বিজ্ঞাপন দিতে আসছি, না, আপনাদের বই দরকার আছে তো। এই হ্যান্ডবুক ফর ইংলিশ লিটারেচার, ঠিক আছে, বইটার নাম এরকমই হবে। শরীফ স্যারের। ঠিক আছে, এটা কেন বলছি, এই যে হ্যান্ডবুক ফর ইংলিশ লিটারেচার রয়েছে, এখানেই আপনার বিভিন্ন পিরিয়ডের ই দেওয়া আছে, হ্যাঁ টাইম স্প্যান দেওয়া আছে, এবং শিওর থাকেন বিভিন্ন ওই যে পিরিয়ড রয়েছে, এই পিরিয়ডের কত সাল থেকে কত, এই যে পিরিয়ডের কত সাল থেকে কত, দেখুন বিভিন্ন পিরিয়ডের কত সাল থেকে কত, পিরিয়ডের যে টাইম স্প্যান আছে এখান থেকে 1 মার্ক। অন্য সব বিশেষে আসে, এই বিশেষে কি আসে জানি না, কিন্তু এখান থেকে কি হয়, অন্য সব বিশেষ থেকে যে রোমান্টিক পিরিয়ড কত সাল থেকে কত, অগাস্টিয়ান, তারপর জ্যাকোবিয়ান, ঠিক আছে, নিউ ক্লাসিক্যাল, এই যে পিরিয়ডগুলো রয়েছে এই পিরিয়ড থেকে সাধারণত সবসময় 1 মার্ক আসে। আপনার হয়তো বা এমনও হতে পারে এখান থেকে দিয়ে দিতে পারে, ঠিক আছে, এখান থেকে আপনাকে দিতে পারে। এবার হচ্ছে শেক্সপিয়ার পড়তে হবে, কি পড়তে হবে, শেক্সপিয়ার। তারপর পড়তে হবে আপনার হচ্ছে জন মিল্টন, এরপর হচ্ছে জন মিল্টন পড়তে হবে, শেক্সপিয়ার পড়তে হবে। রোমান্টিক পিরিয়ডের জেন অস্টিন আছে, উইলিয়াম ওয়ারসওয়ার্থ আছে, উইলিয়াম ওয়ারসওয়ার্থ, জেন অস্টিন, তারপর কিটস, ঠিক আছে, এরকম কয়েকজন আছে, এদের হচ্ছে 8 থেকে 10 জন। এখান থেকে শিওর রোমান্টিক পিরিয়ড থেকে আমি আপনাকে শিওর দিয়ে বলছি, এখানে 8 থেকে 10 পেজ আছে, ওখান থেকে পড়তে হবে। এই যে রোমান্টিক পিরিয়ড থেকে শিওর 1 মার্ক থাকবে, দেখুন এখান থেকে শিওর 1 মার্ক থাকবেই, শেক্সপিয়ার থেকে থাকবে, দেখুন শেক্সপিয়ার থেকে থাকবে, শেক্সপিয়ার থেকে শিওর আপনি নিশ্চিত থাকেন 1 মার্ক থাকবে, 1 থেকে 2 থাকতে পারে, 2ও থাকতে পারে, ঠিক আছে, 1 থেকে 2 মার্ক থাকতে পারে। তাহলে শেক্সপিয়ার বলে আপনি 1 মার্ক কম পাবেন, রোমান্টিক পিরিয়ড থেকে পাবেন। আর হচ্ছে বিগত সালের, বিশেষ করে ইংলিশ লিটারেচার যারা বিগত সাল আছে, সেই বিগত সালের প্রশ্ন পড়লে সেখান থেকে 2 কমন পাবেন, প্রিভিয়াস, ঠিক আছে, প্রিভিয়াস দুটি পড়েন নিশ্চিত 2 থাকবে, 2, 3, 4, আর 1-2 মার্ক হচ্ছে বিভিন্ন জায়গা থেকে দিবে, ঠিক আছে, এখান থেকে পড়লে 4 না পড়লে 3 কমন পাবেন নিশ্চিত। যদি বিএসসি আর যদি না করে, খুব কঠিন করে, সেটা আপনার ক্ষেত্রে কঠিন হবে, সকলের ক্ষেত্রে কঠিন হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এরকমের যে প্রশ্ন গতানুগতিক হবে, বা প্রশ্ন হচ্ছে কঠিনই হলো, ধরুন কিছু কিছু তো বিষয় আছে একটু কঠিন হবেই, কিন্তু সহজ প্রশ্নে ভুল করা যাবে না, আপনি সহজ টপিকগুলো মিস করা যাবে না, যেগুলো সহজ সহজ টপিক আছে সেগুলো যাতে কোনোভাবেই মিস না করেন, সেই জন্য সেই ধরনের আমি আপনাদেরকে সাজেশন দিব। এবার দেখুন, এখানে বলছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, মানবন্টন দিয়ে দিয়েছে 4। আপনি এখান থেকে পলাশীর যুদ্ধ থেকে শুরু করবেন, কিন্তু পলাশীর যুদ্ধ থেকে শুরু করলে ভুল করবেন। আপনার অবশ্যই পাল রাজার বিখ্যাত, সেন রাজাদের বিখ্যাত কিছু কাজ কয়েকজন রয়েছে, যেমন বিশেষ করে আপনি সর্বপ্রথম, যেমন আমরা যদি গুপ্তচর ইসের কথা বলি, মৌর্যর কথা যদি বলি, দেখুন আমরা যদি মৌর্যর কথা বলি তখন আপনি অশোক না পড়ে পারবেন না, কনফার্ম আপনাকে অশোক পড়তেই হবে, ঠিক আছে। এছাড়া হচ্ছে আপনি রামপাল, তারপর পাল বংশের যে সবচেয়ে বড় যে রাজা আছে ধর্মপাল, ঠিক আছে, মহিপাল, এদের বেশি না। আপনার আমি সাধারণত আমি সাধারণ জ্ঞানের জন্য একটা বই সব থেকে বেশি পছন্দ করতাম, সেটা হচ্ছে বেসিক ভিউ, নাইম ভাইয়ের। তো ওনার ওখানে বোল্ড অক্ষরে দেওয়া আছে, এটা অনেক বড় বই। আপনারা কি করবেন, ওখানে বোল্ড অক্ষরে যে বইগুলো রয়েছে তাদের একদম নতুন,
আগে যারা পড়েছেন তাদের জন্য তো ভালো সুযোগ রয়েছে, কিন্তু যারা নতুন তারা কি করবেন, ওই বইয়ের যেগুলো বোল্ড অক্ষরে দেওয়া আছে এই, আর প্রশ্ন আছে অনেকগুলো প্রশ্ন এক্সারসাইজ, ওগুলো কোনোভাবে ভুল করবেন না। ডেফিনেটলি আপনাকে কোনো না কোনোভাবে ওগুলো পড়তেই হবে। দেখুন তাহলে অশোক, রামপাল, ধর্মপাল, মহিপাল, তারপর হচ্ছে বিশেষ করে সেন বংশের যদি কথা বলি, বল্লাল সেন তো পড়তেই হবে। ঠিক আছে, বল্লাল সেন আপনাকে পড়তেই হবে। আরও আছে সেন, তার যারা প্রাতিষ্ঠানিক রয়েছে, এখানে আরও একটা আছে গোপাল, গোপাল পড়তে হবে। দেখুন আর শিল বংশের শিষ্যরা তো আমরা জানি, ঠিক আছে, এগুলো আমাদেরকে পড়তেই হবে। এগুলো পড়ার পরে এরপর আপনারা আসবেন মধ্যযুগের। আপনারা যদি মোগল যুগ চিন্তা করেন, তখন বিভিন্ন সময় বিভিন্ন মুদ্রা, ডাক বা তারপর হচ্ছে গিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এই যে বিষয়গুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো না পড়ে কোনোভাবে উপায় নেই। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, তারপর বিভিন্ন ডাক, রূপমুদ্র, ঠিক আছে, ইবনে বতুতা, এদের যে কিতাবুল রিহালা কি বলছে, কখন আসছে বাংলায়, চট্টগ্রামে কবে আসছে, ইবনে বতুতা, এটা খুব গুরুত্বপূর্ণ। পরিব্রাজক আছে যে কয়জন পরিব্রাজক, দেখুন পরিব্রাজক যারা আছে, ঠিক আছে, সেই পরিব্রাজকদের নাম পড়তে হবে, তাদের বই পড়তে হবে, ঠিক আছে। শুধু নাম, পরিব্রাজক, চীন থেকে আসছে কে, মধ্যপ্রাচ্য থেকে কি আসছে, এবং তাদের যে উল্লেখযোগ্য যে বইগুলো রয়েছে সেই বইয়ের জন্য হচ্ছে গিয়ে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। রফিকুল ইসলাম তুরন, আপনি বলছেন আমার বোটানির নোট লাগবে। আসলে আমার কাছে যে বোটানির নোট রয়েছে, বোটানির নোটটা হচ্ছে গিয়ে রিটেন বেস, রিটেনের বোটানি নোট দিয়ে কোনো লাভ হবে না। আমার মনে হয় রিটেন আর পিলি তো এক বিষয় না, আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার কাছে বোটানির নোট নেই, কিন্তু বোটানির অনেক বই রয়েছে। আমি আমার এই পেজে, এবং ইনশাল্লাহ আমি একটা ব্যাজও দেখি যদি সম্ভব হয় করব, আমি হচ্ছে নোট করে বিভিন্ন এমসিকিউ টাইপের ওগুলো দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে আমার সাবজেক্ট। এবং অনেকে আইসিটি বিষয়ে জানতে চাচ্ছেন, আসলে আইসিটি বিষয়ে এই বিষয়ে কিছু দিক নির্দেশনা অবশ্যই আপনাদের দেওয়া হবে, যেহেতু আমি আইসিটি ব্যাকগ্রাউন্ডের না। আমাদের স্যার রয়েছেন সুমন স্যার আসলেই অত্যন্ত আন্তরিক মানুষ, এবং আমি বিশ্বাস করি উনি হয়তো কিছু না কিছু আপনাদেরকে সহযোগিতা করবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি রিটেন আমরা দিয়েছি, বিসিএস এর রিটেন তো সব প্রতি বছরই হয়। এই বিসিএস এর বিষয়ভিত্তিক রিটেন বই কোনো বাজারে নেই, টোটালি নেই, কারণ এরা পিলি ব্যবসা করে, রিটেনের ব্যবসা খুব কম সংখ্যক আছে করে। আর যেহেতু বিসিএস হচ্ছে, এই সম্পর্কে আমাদের কারো কোনো ধারণা ছিল না যে আসলে নোট নিয়ে, আর খুব দ্রুত সময় হচ্ছে। এই দ্রুত সময়ের ভিতরে করাটা আসলে একটু দ্রুত, মানে আমাদের কাছে একটু বিব্রতকর পরিস্থিতি, যে আসলে হুট করে আমরা কি করতে পারি, কিছুই করতে পারি না। তারপর হচ্ছে আমরা অবশ্যই চেষ্টা করব, এবং আমি বিশেষ করে আমার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা এবং বিভিন্ন নোট, বিশেষ করে হাতের লেখা পিডিএফ, এগুলো দেব। এবং আরও পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ কোর্সের আজকে এই সিলেবাস বিশ্লেষণের পর আমি আপনাদেরকে জানাবো সেই বিষয়ে, কেমন। এরপর দেখুন, বাংলাদেশ কৃষি সম্পদ গুরুত্বপূর্ণ পড়বেন। বাংলাদেশের জনসংখ্যার ক্ষেত্রে বিশেষ করে এখানে যে কৃষি উৎপাদন, শস্য বহুমুখী, এক্ষেত্রে কি হচ্ছে কি আমি বলি, এখানে যদি যাদের সময় নেই, একেবারেই সময় নেই, তাদের ক্ষেত্রে আমি বলবো এই জায়গাতে আপনারা হচ্ছে বিভিন্ন ফসলের জাত, আলুর, পেঁয়াজ, মরিচ, ঠিক আছে, তারপর ধান, বিশেষ করে ধানের ক্ষেত্রে হচ্ছে বন্যা সহিংসু, তারপর সহিংসু, কিছু গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে আপনার পঞ্চব্রীহি নামে একটা ধান আছে এইটা, তারপর হচ্ছে জুটিন, তারপর হচ্ছে এই যে পাটের জীবন রহস্য, এইগুলো গুরুত্বপূর্ণ ফসলের জাত। এবং বিভিন্ন যে কৃষি যে ইগুলো রয়েছে আমাদের, সেটা কোথায়, কোনটার কি কাজ, বিভিন্ন যে এগ্রিকালচারাল ইনস্টিটিউশন, এগুলো পড়বেন, ঠিক আছে, এগ্রিকালচারাল ইনস্টিটিউশন। এরপর দেখুন, আর জনসংখ্যার ক্ষেত্রে এই যে পরে আছে বাংলাদেশের জনসংখ্যা, ডেফিনেটলি জনসংখ্যার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, দেখুন ক্ষুদ্র যে নিগোষ্ঠী,
আমাদের ক্ষুদ্র যে নৃগোষ্ঠী রয়েছে, এই নৃগোষ্ঠীদের কি পড়বো? দেখুন, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিভিন্ন ধরনের যে সামাজিক কর্মকাণ্ড রয়েছে, বিশেষ সাংস্কৃতিক, এবং এদের গ্রাম বা জুম চাষ এবং এদের ধর্ম দেবতা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? জনসংখ্যার ক্ষেত্রে আমার সর্বশেষ যে সুমরি হয়েছে, সুমরি থেকে একটা পেজ আছে, একটা পেজ করলে হবে। আশা করি যে বাংলাদেশ বিষয়গুলোতে খুব বেশি একটা বেগ পেতে হবে না। অর্থনীতির ক্ষেত্রে সবসময় খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, অর্থনীতির ক্ষেত্রে এই যে আয় ব্যয়, বিশেষ করে হচ্ছে আমাদের কিন্তু এই প্রশ্ন আসছিল একটা, যে বর্তমানে অর্থনৈতিক খাত কয়টি? এর আগে 15টি ছিল, এখন বর্তমানে আরও বেশি বাড়িয়েছে। তো আমাদের মনে হয় দুঃখিত, আমার আসলে মনে নেই আগে 11টি ছিল না 15টি ছিল, আমি জানি না, আমার দেখতে হবে। তো এই যে অর্থনৈতিক সেক্টর, জিডিপির যে খাত, এই খাতগুলো পড়তে হবে। খাতগুলো কি নাম করতে হবে। এই উন্নয়ন পরিকল্পনার প্রেক্ষিতের ক্ষেত্রে সাধারণত যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে অষ্টম, নবম, পঞ্চবার্ষিকীগুলো রয়েছে, সেই পঞ্চবার্ষিকীগুলো দেখতে হবে, ঠিক আছে? নেক, এক নেক, এই যে নেক, ঠিক আছে, নেক, তারপর এক নেক, এগুলো আমাদেরকে দেখতে হবে। নেক, এক নেক, কোনটার কোন কাজ, ঠিক আছে, এগুলো দেখতে হবে। বাংলাদেশের শিল্প বাণিজ্য এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের খনিজের গ্যাস, কয়লা খনি। দেখো, গ্যাস এবং যে কয়লা খনিগুলোর নাম, কয়লা খনি, এগুলোর নাম জানতে হবে। গ্যাস খনি অনেকগুলো, 29টি। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সবগুলো না জানলেও উল্লেখযোগ্য কিছু কিছু নাম দিতে হবে। বিশেষ করে নতুন কি আবিষ্কৃত হয়েছে সেইটা, কয়লা খনি আছে 5টি, সেটা নাম করতে হবে। 3টি হচ্ছে শুধুমাত্র দিনাজপুরে, ঠিক আছে? এগুলো আমাদের জানতে হবে, গ্যাস এবং কয়লা খনি। দেখুন, আমদানি রপ্তানির ক্ষেত্রে সাধারণত আমাদের রেমিটেন্স কত আসে, গার্মেন্ট শিল্প কোথায় বেশি করা হয়, এবং বিভিন্ন জোট আছে, তাদের জোটগুলো সম্পর্কে জানতে হবে, ব্যাংক, বিমা, এগুলো জানতে হবে, ঠিক আছে? সংবিধানের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। সংবিধান এখন বর্তমানে একটা হযবরল অবস্থায় রয়েছে, কিন্তু আমাদের এখন গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে সংস্কার যে কমিশনগুলো রয়েছে, সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে, সেটা দেখতে হবে, আলী রিয়াজ স্যার। তো উনি হচ্ছে এগুলো দেখতে হবে, প্রধানকে বা কত সদস্য বিশিষ্ট এবং কি কি সংস্কার তার প্রস্তাব করেছেন, এই সংবিধানের ত্রুটিগুলো কি কি আছে সেগুলো দেখতে হবে, ঠিক আছে? সংবিধান। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মৌলিক অধিকার। আপনি সব কিছু পরিবর্তন হলেও মৌলিক অধিকার কখনো কি হবে না, পরিবর্তন হবে না, ধারাগুলো পরিবর্তন হবে না, মৌলিক অধিকার। আর হচ্ছে আপনার সংশোধনীর ক্ষেত্রে, সংবিধানের সংশোধনের ক্ষেত্রে পঞ্চম গুরুত্বপূর্ণ, আপনি সম্পূর্ণ দেখবেন, পঞ্চম, অষ্টম। এবার হচ্ছে গিয়ে দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে 15তম সংশোধনীর, কারণ সে আমাদের এই 15তম সংশোধনীর মাধ্যমেই সাধারণত কি করা হয়েছে, দেখুন, আমাদের এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে, এটা ফেসিবাদ সরকার যাতে প্রতিষ্ঠা হয় সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার না হওয়ার কারণেই দলীয় সরকারের অধীনে কি হচ্ছে, নির্বাচন হয়েছে। আর একটা বিষয় হচ্ছে 12 এবং 13 খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই সংশোধনগুলো আপনারা দেখবেন, বেশি না, অল্প, বইতে দেখলেই দেখতে পারবেন, ঠিক আছে? মূলনীতি তো আমরা জানি, মূলনীতিগুলো দেখবেন, ঠিক আছে? এরপর দেখুন, রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে অবশ্যই বিএনপির, দেখুন, বিএনপি সম্পর্কে জানতে হবে কনফার্ম, এটার প্রতিষ্ঠাকালীন সময়, প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠার প্রেক্ষাপট, প্রতিষ্ঠাকালীন সদস্য, এদেরকে কিছু কিছু বিষয় আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে? এই বাকশাল বিষয় জানতে হবে, কারণ বাকশালটা নেগেটিভ, এটা দিয়ে প্রশ্ন আসতে পারে। বাকশাল সম্পর্কে জানতে হবে, এটা সংশোধনী, কত সংশোধনী, 4র্থ সংশোধনী, ঠিক আছে? কত সংশোধনীর মাধ্যমে বাকশাল আসছে সেটা দেখতে হবে, কত তারিখে আসছে, ঠিক আছে? এরপর হচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। দুঃখিত। দেখুন, আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে হচ্ছে 20। এক্ষেত্রে মনে হচ্ছে যে আপনাদের এত টপিক এত কম কেন, এর ভিতরে সাব টপিক অনেক বেশি, বুঝতে পারছেন? এখানে সাধারণত এর আগে আসলে আপনাদের বৈশ্বিক ইতিহাসের ক্ষেত্রে অনেক বইতে দেখবেন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভাই এগুলো পড়ার দরকার নাই। প্রথম বিশ্বযুদ্ধের পর পড়বেন শুধুমাত্র ফলাফল, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল পড়বেন শুধুমাত্র। আর অক্ষশক্তি বিশ্বযুদ্ধে কি হয়েছে, এই ফলাফল, আর
এর ফলে ভার্সাই চুক্তি হয়েছে। এগুলো কী হয়েছিল? ভার্সাই চুক্তি, ঠিক আছে? ভার্সাই চুক্তি পড়বেন, প্রথম বিশ্বযুদ্ধের পড়বেন ফলাফল, ভার্সাই চুক্তি, ঠিক আছে? বিল অফ রাইটস পড়বেন, এছাড়া আমেরিকার হচ্ছে গিয়ে আছে আপনার যে সংবিধান সম্পর্কে কিছু বিষয় আছে, লেখা আছে। এটা বেসিক ভিতরে খুব সুন্দর করে লেখা আছে। কনস্টিটিউশনের কিছু ধারা আছে বা কতটি সংশোধনী হয়েছে এই সম্পর্কে একটু পড়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে অনেকগুলো সভা হয়েছে। সভাগুলো দেখুন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কি হয়েছিল বলুন তো? সেকেন্ড ওয়ার্ল্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈঠক হয়েছিল এবং আমরা অনেকেই হয়তো বা জানি না, এই যে আমাদের কোল্ড ওয়ার সাময়িক যুদ্ধ, এটা কিন্তু একটা সূত্রপাত হয়েছিল আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে ওই সময়। এর কারণ হচ্ছে আপনার আমেরিকার প্রেসিডেন্ট এবং আপনার ব্রিটেনের প্রেসিডেন্ট এরা যখন আটলান্টিক মহাসাগরে কি করেছিল, সভা করেছিল, তখন কিন্তু আপনার স্টার্লিংকে কি করেনি, আপনার দাওয়াত করেনি সোভিয়েত ইউনিয়নের। উনি আবার কি করেছেন, মস্কোতে যখন সভা করেছেন তখন আবার তাদেরকে দাওয়াত করেনি। এই থেকে নীতিগতভাবে কি হয়, একটা নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এটাও কিন্তু একটা কোল্ড ওয়ার সৃষ্টি হওয়ার অন্যতম কারণ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বিভিন্ন ধরনের বৈঠক, ঠিক আছে, রাউন্ড টেবিল রাউন্ড, ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের রাউন্ড এবং সেখান থেকে যে সিদ্ধান্তগুলো আসে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? সেকেন্ড ওয়ার্ল্ডের রাউন্ড বিভিন্ন যে বৈঠক হয়েছিল সেখান থেকে যে সিদ্ধান্ত এসেছিল। এবং এখানে ডি ডে আছে, ডি ডেতে কী হয়েছিল এটা পড়বেন, ভিডেতে কী হয়েছিল এবং কবে তারিখ, বিশেষ করে ডেট, এগুলো ডেট এবং হচ্ছে গিয়ে ঘটনা জানতেই হবে আপনাকে, ঠিক আছে? এই দেখুন, আন্তর্জাতিক নিরাপত্তা এবং হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা বন্টন সম্পর্ক, এখানে বিভিন্ন ধরনের কি রয়েছে জানেন? এখানে বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, আন্তর্জাতিক নিরাপত্তা, হ্যাঁ, এখানে নিরাপত্তা এবং ই নিয়ে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে। এই মতবাদগুলো দেখতে হবে, ঠিক আছে? এখান থেকে বিভিন্ন মতবাদগুলো দেখতে হবে। যে ট্রুমান ডক্ট্রিন, ঠিক আছে, এই ধরনের ট্রুমান ডক্ট্রিনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং দেখবেন সেটা খুবই দরকার, ঠিক আছে? এবার অন্য যে ডক্ট্রিনগুলো রয়েছে এবং এই যে আপনার বিভিন্ন ধরনের ইকোনমিক জোট তৈরি করা হয়, সেগুলো কি সোভিয়েত ইউনিয়ন আর ইসের সাথে কোন প্রেক্ষাপটে, সেগুলো দেখবেন। সাম্প্রতিক চলমান, এটা তো বলে শেষ করা যাবে না। এখানে হচ্ছে ভারত ইন্ডিয়া পাকিস্তান, দেখুন ইন্ডিয়া পাকিস্তান, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। তারপর ইসরায়েল ইরান, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে রাশিয়া ইউক্রেন, ঠিক আছে। এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো দেখবেন, আশা করি বুঝতে পেরেছেন। পরিবেশগত ইস্যু এবং কূটনীতি, হ্যাঁ, আর এখানে বিষয় আছে, বিভিন্ন ধরনের কূটনীতি আছে, যে ট্র্যাক 1 ট্র্যাক 2 ডুয়েল ডিপ্লোমেসি, তারপর হচ্ছে ট্র্যাক 3 ডিপ্লোমেসি, না ডুয়েল ট্র্যাক, ডাবল ট্র্যাক, ঠিক আছে। এরপর হচ্ছে শাটেল ডিপ্লোমেসি, এরকম উল্লেখযোগ্য অনেকগুলো রয়েছে। যেমন 40-এ মনে হয় একটা প্রশ্ন আছে ওল ফোরিয়ার ডিপ্লোমেসি, এটা রিটেন যারা পড়ছে তারা জানেন, এটা হচ্ছে চায়না, ঠিক আছে। ও চায়নার বিভিন্ন প্রজেক্ট পড়বেন, যেমন BRI এবং সিল্ক রোড হচ্ছে, তারপর হচ্ছে কটন হচ্ছে গিয়ে ভারতের। এই যে বিভিন্ন এগুলো প্রবক্তা কারা, কত সালে কি ধারণাগুলো কি, এগুলো একটু রিডিং করে নেবেন, আশা করি বুঝতে পারছেন। পরিবেশগত বিভিন্ন ধরনের কি রয়েছে, বাংলাদেশে রয়েছে যেমন বেলা, যে এটার ওই যে আমাদের মাননীয় উপদেষ্টা রয়েছেন সৈয়দা রেজানা চৌধুরী, উনি কিন্তু এর একজন ছিলেন, পরিচালক ছিলেন, বা ওটার প্রধান কি বলে আমার আসলে দুঃখিত মনে নেই।
আন্তর্জাতিক সংগঠনের ভিতর জাতিসংঘ থেকে প্রশ্ন আসবে কনফার্ম, এটা তো জানি প্রত্যেক বছর 2-3 আসবে, 1-2টা আসবে না। অর্থনৈতিক পরিবেশ আছে, ঠিক আছে, G7 G20, ঠিক আছে, G7 G20 খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর হচ্ছে বিমস্টেক যদি আমরা দেখি, ঠিক আছে, বিমস্টেক সার্কটা পড়বেন। সার্কের বিশেষ করে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান মানে কোন জায়গায় কোথায় তার দপ্তর রয়েছে সেটা পড়বেন। সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানের সিভিল সার্ভিস, এটা আগে ছিল না, নতুন ইনক্লুডেড হয়েছে, ঠিক আছে। আপনারা নতুন বই থেকে দেখে নেবেন। দেখুন, হ্যাঁ, গণিতের ক্ষেত্রে দেখুন বাস্তব সংখ্যা গুরুত্বপূর্ণ, লসাগু গসাগু খুব বেশি আসে না, শতকরা তো গুরুত্বপূর্ণ আসবে, সরল এবং যৌগিক মুনাফা কনফার্ম আসবে, লাভ ক্ষতি থেকে কনফার্ম আসবে, অনুপাত সমানুপাত থেকে আসবে, ঠিক আছে। এখান থেকে আপনার 10 মার্ক, তো এখান থেকে 2 থেকে 3 দেবে, বেশি যেখান থেকে দেবে আমি বলি। সূচক লগারিদম 1 কনফার্ম, সমান্তর গুণোত্তর ধারা, বিশেষ করে এই গুণোত্তর ধারা অনন্ত ধারা যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ, খুব, ঠিক আছে। এটা আসতে পারে, এখান থেকে 1 আসবে, এখান থেকে 1 আসবে, কনফার্ম। এরপর দেখুন এই ত্রিভুজ চতুর্ভুজ, এখান থেকে কোণের যে পরিমাপ সেখান থেকে প্রশ্ন আসবে, উপপাদ্য থেকে সাধারণত আসবে, পরিমিতি থেকে সাধারণত সূত্রগুলো পড়তে হবে, সূত্র পড়লে আমরা অঙ্ক পারবেন, এছাড়া না। পরিমিতির এই যে সরল ও ঘনবস্তুর এখান থেকে সূত্র পড়তে হবে। বিন্যাস সমাবেশ থেকে নিশ্চিত 1, সেট থেকে তো কনফার্ম 1 পাবেনই, ঠিক আছে, এখানে 2ও পাইতে পারেন, আর এখান থেকেও বিন্যাস সমাবেশ থেকে 1 থেকে 2 আসতে পারে। সম্ভাব্যতা থেকে কনফার্ম 1। দেখুন মানসিক দক্ষতা, এরপর আছে মানসিক দক্ষতা সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে কি আমি বলি, মেন্টাল এবিলিটি হচ্ছে 10 থেকে এই যা আমাদের 48 পর্যন্ত যতগুলো বিসিএস হয়েছে, 48 যে বিসিএস আছে সব প্রিলি এবং রিটেন, প্রিলি প্লাস রিটেনের সব বিগত সালের বিসিএস এর প্রশ্ন, মিনিমাম 7 থাকবে, 8ও থাকতে পারে 10-এর ভিতরে, ঠিক আছে। এবার অন্য বিষয় আমরা দেখাবো। আমাদের সাধারণত এখানে নিয়মিত ক্লাস হয়, আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে কিভাবে পড়তে হয়। এই কয়টা ক্লাসের জন্য মোটামুটি এটার জন্য 7 থেকে 8টি ক্লাস দরকার, তাহলে আপনি মোটামুটি এখানে 10-এ 7-8 এমনিতেই ক্যারি করতে পারবেন। দেখুন আমাদের বোধহয় সব শেষ, ঠিক আছে। এখন হচ্ছে তো বাংলা বিভিন্ন সাবজেক্টিভ যেগুলো আছে এগুলো আছে, যে দেখুন এই বিভিন্ন সাবজেক্টিভের আসলে আমি যেহেতু এই সাবজেক্টের না, সব সাবজেক্ট তো আসলে বলা যায় না, আমি উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে বলতে পারি, আইসিটি সম্পর্কে হচ্ছে স্যার হয়তো বা বলবেন। দেখুন উদ্ভিদ বিজ্ঞানে যারা আছেন বিশেষ করে আমার কথাগুলো শুনুন, যেহেতু 3-4টা বিসিএস এর রিটেন দেওয়ার সৌভাগ্য হয়েছিল, ভাইভা দেওয়ার সৌভাগ্য হয়েছিল, খুব ক্ষুদ্র অর্জন আমার। তারপর হচ্ছে বিসিএস সিলেবাস সম্পর্কে যথেষ্ট ধারণা আছে আমার, কারণ কখনো কোনো পিলি ফেল করি না, বিশেষ করে বিসিএস এর। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে বিশেষ করে যারা উদ্ভিদ বিজ্ঞানে রয়েছেন, ইন্টারমিডিয়েটের যে বই রয়েছে সেখান থেকে আপনার 100-এর ভিতরে মিনিমাম 30 থেকে 40 পাবেন, 30 থেকে 40 মার্কসের প্রশ্ন আসবে। এই 30 থেকে 40 মার্কের প্রশ্ন আপনি কিন্তু হ্যাফেজার্ডলি পড়লে হবে না, সেক্ষেত্রে কি করতে হবে, আবুল হোসেন স্যারের একটা বই আছে,
আবুল হাসান স্যারের উদ্ভিদ বিজ্ঞান, ঠিক আছে। আমরা আমাদের কলেজেও ইন্টারমিডিয়েটে তাদেরকে এটাই পড়াই এবং এটা মেডিকেল থেকে শুরু করে সকল পরীক্ষা আসে এবং স্যারদের পরিচিত মানে সবথেকে ভালো লাগার একটা বই। তো এই সংক্ষিপ্ত এই আরও হচ্ছে গিয়ে অনেক রয়েছে। তো সাব টপিক ধরে ধরে পড়ার কিন্তু খুব বেশি না, 1-1.5 মাসের ভিতরে ইনশাল্লাহ 1 মাসের ভিতরে যদি এই পাশাপাশি এই পড়ার পাশাপাশি ওটা পড়া যায় সম্ভব, যদিও একটু চাপ হয়ে যায় কিন্তু সম্ভব, ঠিক আছে। আর আপনার মতো আপনারও যখন সময় কম, সবারই সময় কম, কারণ এটা হচ্ছে যারা যারা রিটেন দিয়েছে এর আগে বিসিএসে তারা যে খুব আগাই থাকে তা না। প্রিলিমিনারি হচ্ছে গিয়ে একটা মাইন্ড গেমের খেলা, ঠিক আছে। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে আপনার টাইটায় পাস করলে হবে না, প্রত্যেকটি নম্বরই আপনার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এভাবে দেখতে পারেন। এছাড়া বলবো যে অন্য অন্য যারা সাবজেক্টিভ রয়েছে, যারা সাবজেক্টিভ এক্সপার্ট রয়েছে, তারা আসলে এই বিষয়ে খুব ভালো করে আপনাদেরকে করতে পারবে, মোটিভেটেড করতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখুন, হ্যাঁ আমরা আসলে আমাদের বিভিন্ন ধরনের ব্যাচ চলে। আপনারা যাদের আসলে বিসিএস এর আগে কোনো ধরনের নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই কিংবা স্পেশাল বিশেষ দিতে চান বা আছে, আমিও কিন্তু বললাম আপনি সাবজেক্টিভে নিয়ে আপনারা অনেকে বেশি চিন্তিত, জেনারেল নিয়েও অনেকে কম চিন্তিত। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। সাবজেক্টিভ কিন্তু সকলের জন্যই কঠিন হবে, কঠিন হলে মানে সাবজেক্টিভ কিন্তু কোনো বই নেই বা তারা যে বই বাজারের বই ফলো করবে এর কোনো নিশ্চয়তা নেই, কিন্তু জেনারেল কিন্তু আপনাকে মার্কস পেয়ে এগিয়ে থাকতে হবে, তাহলে আপনি জেনারেল কোনোভাবেই কী করতে পারবেন না, অ্যাভয়েড করতে পারবেন না। আর প্রত্যেকটা সাবজেক্টের যারা স্পেশালিস্ট থাকে তাদের কাছ থেকে দেখুন আপনারা কি করবেন, যেহেতু কি বলছি আমি যে আমাদের সাবজেক্টিভ এরকম কোনো এক্সপার্ট নেই, কোনো কারকও নাই, যত কোচিং সেন্টার আছে কারো নাই, শিওর সবারই এখন নোট করতে হবে, শিওর। এবং ওই নোট পড়তে হবে। তাহলে কি হচ্ছে, আপনাকে কিন্তু ওই সাবজেক্ট দিয়ে যে আপনি একটা গেম চেঞ্জিং বিষয় আনবেন সেটা কিন্তু সম্ভব নয়। আপনার জেনারেলে বেশি মার্কস পেতে হবে, সাবজেক্টিভ হচ্ছে সবার মতো গতানুগতিক মার্কস পেতে হবে। সেক্ষেত্রে এক একজন এক এক সাবজেক্ট যারা তারা আপনাদেরকে হেল্প করতে পারে। আমি চাইলে উদ্ভিদ বিজ্ঞান যারা আছে তারা হেল্প করতে পারবো। তো আমরা আসলে একটা আমার যে কোর্স আছে যারা বিশেষ করে জেনারেল করতে চান, আপনারা চাইলে কি করতে পারেন, আমাদের এই কোর্সের সাথে ইনক্লুডেড হতে পারেন। দেখুন আমাদের 1500 ছিল না, আমরা করেছি 990 টাকা। এটা শুধুমাত্র শুক্রবারের ভিতরে যারা ভর্তি হবেন তারা জেনারেলের এগুলো পাবেন। মোট 40টি ক্লাস থাকবে, 30টি এক্সাম থাকবে, পিডিএফ নোট থাকবে, তারপর স্মার্ট বোর্ড বা গুগল মিট আমরা ক্লাস নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার যে কোনো ধরনের আমাদের যে গ্রুপ থাকবে সমস্যা বলে আমরা ইনশাল্লাহ সমাধানের চেষ্টা করব। আর আমার এই জেনারেল যারা কোর্স আছে, আমি বলছি যারা জেনারেল কোর্সে ভর্তি হবেন এর ভিতরে যারা উদ্ভিদ বিজ্ঞানের আছেন, আমার লাইভটি যারা দেখছেন, বিশেষ করে আমার ইউনিভার্সিটির ছোট বড় ভাই বোনেরা বা অন্য ইউনিভার্সিটির বা ন্যাশনাল বা বিভিন্ন জায়গার, যদি আপনারা একটু আমার এই লাইভটা কি করবেন, একটু শেয়ার করে দিবেন, তাহলে কি হবে, বিশেষ করে বোটানির সাপোর্টটা আমি দিতে পারবো, আমি অন্য বিষয়ে বলতে পারবো না। আর আইসিটি যারা বলছেন বিভিন্ন সাপোর্টের বিষয়, এটা হচ্ছে কি আমরা আপনাদেরকে বিভিন্ন পিডিএফ, আমি আমার হ্যান্ডরাইটিংয়ের যেরকমই হয় আমি আসলে পিডিএফ করার চেষ্টা করব, এবং পিডিএফ করে বা বিভিন্ন বইয়ের ছবি গুরুত্বপূর্ণ এমসিকিউ করে আমি আপনাদেরকে দিতে পারবো, প্রোভাইড করতে পারবো। সেটা আপনারা ফ্রি পাবেন যদি আমাদের এই কোর্সের সাথে যুক্ত হন, বিশেষ করে যারা উদ্ভিদ বিজ্ঞানের আছেন। এবং উদ্ভিদ বিজ্ঞানের আমি যেটা মোটামুটি সাপোর্ট দেবো, সেই সাপোর্ট মোটামুটি হচ্ছে গিয়ে আমি বিশ্বাস করি যে এটা আপনি কোনো বইতে পাবেন না, অন্য কিছু কেউ আপনাকে দিতে পারবে না, কারণ এই বিষয়ভিত্তিক। আর সব কলেজের স্যাররাও দিতে পারবে না, এর কারণ হচ্ছে আমার কলেজে অনার্স আছে, আমাকে অনার্সের ক্লাস নিতে হয়, ডিগ্রি ক্লাস নিতে হয়, ইন্টারমিডিয়েট ক্লাস নিতে হয়। যেহেতু বইগুলো আমার কাছে অনেক বেশি নেই, এক পিস করে আছে, আমি বিভিন্ন বা অনেক প্রকাশনীর বই আছে, তো আমি সেখান থেকে আমি কি করতে পারি, ছবি তুলে বা পিডিএফ করে আপনাদেরকে দিতে পারবো। তো এটি হচ্ছে আমার বিষয়। আপনারা আমাদের এই শুক্রবারের ভিতরে যদি ভর্তি হন তাহলে 990 টাকার ভিতরে আপনারা ভর্তি হতে পারবেন। এবং আজকে কারা কারা আগ্রহী আছেন, বিশেষ করে বোটানিতে কারা কারা আগ্রহী আছেন বা অন্য অন্য সাবজেক্টে যারা আছেন, আইসিটি যারা আছেন, আইসিটি হচ্ছে গিয়ে অনেক বড় সিলেবাস, আমার অন্য সব থেকে বড় সিলেবাস মানে আইসিটির। তো হচ্ছে বিভিন্ন 11টি সাবজেক্ট ইনক্লুডেড, এই জন্য হচ্ছে গিয়ে আমাদের কিছু আছে পিডিএফ আছে, আমি আপনাদেরকে দিতে পারবো, কিন্তু আমি 100%, ঠিক আছে, আমরা আপনাদেরকে
যেটা সাপোর্ট দরকার সেটা সাপোর্ট না, কারণ এর সময়টা খুবই কম। ঠিক আছে, আমরা পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। ওই বইগুলো পড়লে, পিডিএফগুলো পড়লে আপনি কি করতে পারবেন। এছাড়া হচ্ছে গিয়ে আমরা আমাদের বইয়ের যে ছবি আছে ওগুলো পিডিএফ করে উদ্ভিদ বিজ্ঞানে যারা আছেন তাদেরকে দিতে পারবো, দিক নির্দেশনমূলক সাজেশন দিতে পারবো, পরীক্ষা আপনাদের আমরা পরীক্ষা নিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে। তো আপনারা যারা যারা এনরোল করতে আগ্রহী তারা আসলে কমেন্ট বক্সে জানিয়ে দেন, আর আমরা আসলে আমাদের কমেন্টে জানাবো কিভাবে আপনারা ভর্তি হতে পারবেন। এই হচ্ছে অবস্থা। তো আমার কথা হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে আমাদের এই যে বিসিএস রয়েছে, এটার হচ্ছে জেনারেল পার্টের 100 মার্কসের আমরা হচ্ছে আপনাদেরকে ক্লাস নেব। সেক্ষেত্রে আমাদের 40টি ক্লাস থাকবে, 30টি এক্সাম থাকবে, এবং প্রতিটি ক্লাসে আপনার পিডিএফ কি আপনাদের দেওয়া হবে এবং অসংখ্য প্রশ্ন দেওয়া প্র্যাকটিস করতে পারবেন। স্মার্ট বোর্ডে আমরা এই যে স্মার্ট বোর্ডে ক্লাস নেব বা গুগল মিটে ক্লাস নেব। স্মার্ট বোর্ড 2-1 দিন হচ্ছে, গুগল মিটে হতে বা নিতে পারি ক্লাস, কিন্তু স্মার্ট বোর্ডে বেশি ক্লাস হবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আপনাদেরকে ইনক্লুড করব। তো আপনারা যারা আসলে আমাদের কোর্সে আগ্রহী তারা মাত্র 990 টাকা দিয়ে, আপনারা যদি বই কিনতে যান তাহলেও কিন্তু হিউজ টাকা লাগবে বিশেষ করে। তো আপনারা 990 টাকা দিয়ে এনরোল করতে পারেন। যদি আমাদের উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট পাই তাহলে আমরা সুন্দর একটা আশা করি যেভাবে অ্যানালিসিস করছি সেভাবে আমরা সুন্দর একটি ব্যাচ শুরু করতে পারবো। এবং উদ্ভিদ বিজ্ঞানে যারা আছেন তাদেরকে আমি বলছি, আমার বই আছে, বই থেকে আমি আপনাদেরকে পিডিএফ করে দেবো, বিভিন্ন প্রশ্ন করে দেবো, নোট করে দেবো। আপনারা কিন্তু এখান থেকেও আসলে বেশ লাভবান হবেন। এই হচ্ছে অবস্থা। আর কীভাবে কী করবেন, আপনারা আমাদের যে গ্রুপটি রয়েছে আমরা আমাদের গ্রুপের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।